দুবাইয়ে থাকা টেসলা গাড়ি কয়েকশো কিলোমিটার দূরের মরুভূমির লোকেশন দেখাচ্ছে। আরাবিয়ান গালফে দাঁড়িয়ে থাকা ৩০০ মিটার লম্বা জাহাজ নিজের লোকেশন দেখাচ্ছে আরাবিয়ান ডেজার্টে, আর ফ্লাইটগুলো ১ সেকেন্ড শারজার উপরে তো অন্য সেকেন্ডে ওমান বর্ডারে। এটি কোনো সফটওয়্যার গ্লিচ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্যবহৃত এমন এক অদৃশ্য অস্ত্রের গল্প যার ফলাফল আমাদের ভাবনার চেয়েও ভয়াবহ হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এখন আর শুধু মিসাইল, ড্রোন বা ঐতিহ্যবাহী অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখন যুদ্ধক্ষেত্রে এসেছে এমন এক অদৃশ্য অস্ত্র যা শুধু সামরিক বাহিনীকেই নয়, সাধারণ মানুষদেরও বিপদে ফেলছে। বন্ধুরা, আর একেই বলা হচ্ছে জিপিএস স্পুফিং, বা আপনি বলতে পারেন জিপিএস জ্যামিং। আশ্চর্যের বিষয় হলো ১৯৯১ সালের গালফ ওয়ার ছিল প্রথম যুদ্ধ যেখানে জিপিএস ব্যবহার করা হয়েছিল, এবং ২০২৬ সালেও ইরান ইসরায়েল যুদ্ধের সময় জিপিএস একটি কৌশলগত অস্ত্র হিসেবে কাজ করছে। ১৯৯১ সালে গালফ ওয়ারের সময় জিপিএস এর মাত্র ১৬টি স্যাটেলাইট ছিল, এবং তখন এই প্রযুক্তি ছিল শুধু আমেরিকান মিলিটারির কাছে। সেই যুদ্ধে ইরাকি বাহিনী মরুভূমিতে পথ হারিয়ে ফেলত। অন্যদিকে আমেরিকান বাহিনী জিপিএস এর সাহায্যে মরুভূমির মাঝখান দিয়ে এমন এক পথ বেছে নিয়েছিল যা ইরাকি বাহিনী কল্পনাও করতে পারেনি। সে সময় কুয়াশা, ধূলিঝড় বা রাতের অন্ধকারে ইরাকি মিলিটারির অপারেশন চালাতে খুব অসুবিধা হতো, কারণ তারা তাদের সঠিক অবস্থান জানতে পারত না। কিন্তু আমেরিকান বাহিনী সঠিক লোকেশন জানতো বলেই মিসাইল ও বোমা নিখুঁত নিশানায় ফেলতে পারত, এবং ইরাকি যোগাযোগ টাওয়ার ও বাংকার ধ্বংস করা সহজ হয়ে গিয়েছিল। ৩৫ বছর আগে যে জিপিএস যুদ্ধের অস্ত্র হিসেবে কাজ করেছিল, ২০২৬ সালে সেই একই প্রযুক্তি আবারও নতুন অস্ত্র হয়ে উঠেছে। তবে এবার শুধু জিপিএস নয়, বরং অ্যান্টি জিপিএস হিসেবেও। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় এটি প্রথমবার দেখা যায় যখন দুবাইয়ে মানুষের গুগল ম্যাপ অদ্ভুত আচরণ করা শুরু করে। শুধু গুগল ম্যাপ নয়, টেসলা গাড়ি, উবার এবং ডেলিভারি রাইডারদের লোকেশনও দেখা যায় আসল জায়গা থেকে অনেক দূরে, আরাবিয়ান গালফে মরুভূমিতে। প্রথমে ভাবা হয়েছিল এটি হয়তো সফটওয়্যারের কোনো গ্লিচ, কিন্তু পরে ফ্লাইট রাডার ২৪-এ দেখা যায় এয়ার ট্রাফিকের লোকেশনও বারবার সুইচ করছে। উদাহরণস্বরূপ, এমিরেটসের একটি প্লেন মাদ্রিদ থেকে দুবাই পৌঁছানোর ঠিক আগে ইউএই বর্ডারে কিছু সময়ের জন্য গ্লিচ দেখা যায়। একইভাবে শারজা থেকে মিশর বা মুম্বাইগামী ফ্লাইটের ম্যাপে এমন জিগজ্যাগ প্যাটার্ন দেখা যায় যা বাস্তবে একদমই অসম্ভব। শুধু আকাশপথ নয়, সমুদ্রপথও এই জাল থেকে বাঁচতে পারেনি। আরাবিয়ান গালফে দাঁড়িয়ে থাকা জাহাজের লোকেশনও ভুল দেখাতে শুরু করে। ৩০০ মিটার লম্বা জাহাজকেও ডাঙায় গোল হয়ে ঘুরতে দেখা যায়, যা একদমই অসম্ভব। অবশেষে এই জট খোলে যে আসলে এখানে ইরানি ড্রোন বা মিসাইল স্ট্রাইক হচ্ছে। ইরানি শাহেদ ড্রোনগুলো মূলত জিপিএস কোঅর্ডিনেটসের ওপর নির্ভর করে। যদি সেই অঞ্চলে জিপিএস সিগন্যাল পরিবর্তন করে দেয়া হয়, তবে ড্রোন তার লক্ষ্য হারিয়ে ফেলবে। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে এমনটি দেখা যাচ্ছে। বন্ধুরা, এই জিপিএস নিয়ে আজকের এই পুরো ভিডিওতে আমি অনেকবার কথা বলেছি, তাই এই জিপিএস কিভাবে কাজ করে চলুন জেনে আসা যাক। এই জিপিএস, যাকে বলা হয় গ্লোবাল পজিশনিং সিস্টেম, ১৯৭৩ সালে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের পক্ষ থেকে একটি অস্ত্র হিসেবে তৈরি করা হয়েছিল। প্রথম জিপিএস স্যাটেলাইট ১৯৭৮ সালে লঞ্চ হয়, এবং এই পুরো সিস্টেম ১৯৯৫ সালে সম্পূর্ণ হয়। শুরুতে এই সিস্টেম শুধুমাত্র মিলিটারির ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ১৯৮৩ সালে একটি কোরিয়ান প্যাসেঞ্জার প্লেন বিধ্বস্ত হওয়ার পর আমেরিকা এটি সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দেয়। জিপিএস একটি খুব আকর্ষণীয় প্রযুক্তি যা একটি মৌলিক আইনের উপরে কাজ করে, ট্রাইলিটারেশন। একে সহজ ভাষায় এভাবে বোঝা যায় যে পৃথিবীর চারপাশে স্যাটেলাইট ঘুরছে যা শুধু নিজের সঠিক সময়কে রেডিও সিগন্যালের মাধ্যমে পৃথিবীতে পাঠায়। আমাদের মোবাইল ফোন এই প্রাপ্ত সিগন্যালের উপরে কিছু সহজ ক্যালকুলেশন করে। ক্যালকুলেশন থেকে জানা যায় যে স্যাটেলাইট থেকে আসা সিগন্যাল কতক্ষণে আমাদের কাছে পৌঁছচ্ছে, এবং যেহেতু এই সিগন্যাল আলোর গতিতে ভ্রমণ করে, তাই মোবাইল জানতে পারে যে স্যাটেলাইট আকাশ থেকে
থেকে কত দূরে আছে। যদি সিগন্যাল ঠিক একটা সময় জেনারেট হয় এবং ঠিক 70 মিলিসেকেন্ড বা 0.07 সেকেন্ডের পর পৃথিবীতে পৌঁছায়, তবে তার মানে হলো স্যাটেলাইট 21,000 কিলোমিটার দূরে আছে। এই ক্যালকুলেশনের ভিত্তিতে একটি কাল্পনিক বৃত্ত তৈরি হয়, যার মানে হলো আপনি এই বৃত্তের কিনারায় যে কোনো জায়গায় থাকতে পারেন, কিন্তু এই বৃত্তটি এত বড় যে এতে অনেক দেশ ঢুকে যেতে পারে। নিখুঁত ফলের জন্য মোবাইলে থাকা রিসিভার দ্বিতীয় স্যাটেলাইট থেকেও সিগন্যাল গ্রহণ করে। এরপর দ্বিতীয় একটি বৃত্ত তৈরি হয়, যা আগেরটিকে দুটি জায়গায় ওভারল্যাপ করে। এর মানে হলো আপনার অবস্থান এই দুটি ওভারল্যাপিং পয়েন্টের মধ্যে যে কোনো একটি, অর্থাৎ সঠিক অবস্থান এখনও পাওয়া যায়নি। এরপর তৃতীয় স্যাটেলাইটের সিগন্যাল থেকে যে বৃত্তটি তৈরি হয় সেটি আগের দুটির উপরেও ওভারল্যাপ করে এবং তিনটি বৃত্তের রেখা যে একটি পয়েন্টে একে অপরকে ক্রস করে সেটি হলো আপনার লোকেশন। একইভাবে যত বেশি স্যাটেলাইটের সিগন্যাল পাওয়া যায় তত নিখুঁত লোকেশন জানা সম্ভব। পৃথিবীতে এখন পর্যন্ত মোট 31টি জিপিএস স্যাটেলাইট আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই স্যাটেলাইটগুলো একটি বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাঠায়। যেমন সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই সিগন্যাল 1575 মেগাহার্টজে আসে, মিলিটারির জন্য 1227 মেগাহার্টজ এবং অ্যাডভান্স ইউজের জন্য 1175 মেগাহার্টজ। এবং যেহেতু এই সিগন্যাল 20,000 কিলোমিটার দূর থেকে আসে, তাই এগুলো বেশ দুর্বল হয়ে যায়। এখন যদি আমরা পৃথিবীতে এমন একটি ট্রান্সমিটার বসাই যা এই একই ফ্রিকোয়েন্সিতে খুব পাওয়ারফুল সিগন্যাল পাঠাবে, তবে রিসিভার অর্থাৎ মোবাইল ডিভাইস বুঝতেই পারবে না যে জিপিএস এর আসল সিগন্যাল কোনটি। এতে সেই পুরো এলাকা যেখানে যেখানে এই ফেক ট্রান্সমিটারের সিগন্যাল পৌঁছচ্ছে সেটি ব্ল্যাক আউট হয়ে যাবে এবং এই এলাকায় সমস্ত জিপিএস ডিভাইস নিজেদের লোকেশন জানতে পারবে না। একে বলা হয় জিপিএস জ্যামিং। মিলিটারির দিক থেকে এর একটি সুবিধে আছে এবং একটি অসুবিধেও রয়েছে। সুবিধাটি হলো ড্রোন বা জিপিএস গাইডেড মিসাইলগুলো তাদের নির্ধারিত লক্ষ্যে এসে পৌঁছাবে না, কিন্তু এখানে অসুবিধাটি হলো এগুলো কোথাও না কোথাও গিয়ে তো আছড়েই পড়বে। সেটি হয়তো কোনো জনমানবহীন এলাকাও হতে পারে, আবার কোনো আবাসিক ভবনও হতে পারে। এ কারণেই ইরান মধ্যপ্রাচ্যের আমেরিকান বেস লক্ষ্য করে যেসব ড্রোন পাঠাচ্ছে সেগুলো জ্যামিং হওয়ার কারণে আবাসিক ভবনের উপরে এসে ফাটছে। এই সমস্যার সমাধানের জন্য এবং জিপিএস জ্যামিংকে নিরাপদ করার জন্য জ্যামিং পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়। মাটিতে থাকা ট্রান্সমিটার জিপিএস রেডিও ফ্রিকোয়েন্সিতে এখন আর নয়েজ পাঠায় না, বরং একটি ভ্যালিড জিপিএস সিগন্যালই পাঠায়, যেমনটা স্যাটেলাইট থেকে আসে। কিন্তু এই সিগন্যালে একটি সমস্যা থাকে, তাতে সময় ইচ্ছে করে ভুল পাঠানো হয় এবং যেহেতু এই সিগন্যাল খুব কাছ থেকে আসে এবং স্যাটেলাইটের তুলনায় অনেক বেশি স্ট্রং হয়, তাই রিসিভিং ডিভাইস এটি সহজেই ধরে নেয়। যদি সিগন্যালের সময়ে 1 মিলি সেকেন্ডেরও পার্থক্য তৈরি হয়, তবে রিসিভার নিজের লোকেশন কয়েকশো কিলোমিটার দূরে দেখতে পাবে। এই পদ্ধতিকে বলে জিপিএস স্পুফিং, অর্থাৎ ধোঁকা দেয়া। এখন মিলিটারির দিক থেকে এর সুবিধে হলো যদি কোনো ড্রোন শহরের দিকে আসে, তবে তাকে আগে স্পুফিং করে ধোঁকা দিয়ে এমন জিপিএস সিগন্যাল পাঠানো হয় যাতে ড্রোনটির মনে হয় যে তার টার্গেট ডানে নয় বরং বামের দিকে। তারপর যখন সে বাম দিকে ঘোরে সেখানে আসলে কোনো জনমানবহীন এলাকা বা সমুদ্র থাকে, তখন সেখানে তাকে নিরাপদে ধ্বংস করে দেয়া হয়। যেখানে জিপিএস স্পুফিং সামরিক উদ্দেশ্যে লাভজনক, সেখানে সাধারণ নাগরিকদের জন্য এটি একটি মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। উবার বা ডেলিভারি অ্যাপ না চলা তো সামান্য কথা, এয়ারলাইন্সের জন্য জিপিএস স্পুফিং এতটাই বিপজ্জনক যে পাইলটের মনে হয় যে সিস্টেম তো ঠিকই আছে, কিন্তু জাহাজ আসলে পথ হারিয়ে ফেলে। জাহাজের গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং সিস্টেম জিপিএস এর উপর নির্ভর করে। যদি স্পুফিং এর কারণে সিস্টেমের মনে হয় জাহাজ অন্য কোথাও আছে, কিন্তু নিচে বা সামনে কোনো পাহাড় থাকে, তবে পাইলট কোনো ওয়ার্নিং পাবে না। একইভাবে স্পুফিংয়ের কারণে জাহাজ নো ফ্লাই জোনেও চলে যেতে পারে। টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় জাহাজ হঠাৎ মোড় নিতে পারে, যার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। শুধু এটাই নয়, জিপিএস স্পুফিংয়ের আরেকটি অদৃশ্য বিপদ আছে যা স্টক বা ক্রিপ্টো মার্কেটকে মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা,
ঠিকই শুনেছেন। আজকাল স্টক বা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং বটস ব্যবহার করা হয়, যাদের 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। প্রতিটি লেনদেনে একটি টাইম স্ট্যাম্প লাগে যে এই শেয়ারটি কখন কেনা বা বিক্রি করা হয়েছে। এই সঠিক সময় জিপিএস থেকেই নেওয়া হয়, কারণ জিপিএস স্যাটেলাইটে পৃথিবীর সবচেয়ে নিখুঁত অ্যাটমিক ব্লক লাগানো থাকে। যদি স্পুফিংয়ের কারণে একটি লেনদেনের সময়ও ভুল রেকর্ড হয়, তবে নিচের সমস্ত ট্রানজ্যাকশনের রেকর্ড নষ্ট হয়ে যেতে পারে। যেমন 1991 সালে আরব যুদ্ধের সময় জিপিএস একটি নতুন অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছিল। একইভাবে 2026 সালে জিপিএস স্পুফিংও একটি নতুন অস্ত্র হিসেবে আবির্ভূত হচ্ছে। এই কৌশল রাশিয়া ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে এবং ইসরায়েল সিরিয়া যুদ্ধেও দেখা গেছে। তবে বিশ্ব জিপিএস স্পুফিংয়ের প্রথম এবং বড় ধাক্কা 2011 সালে পায়, যখন ইরান এই প্রযুক্তি ব্যবহার করে আমেরিকার অত্যন্ত গোপনীয় ড্রোন RQ-170 শুধু হাইজ্যাকই করেনি, বরং সেটিকে নিরাপদে নিজের দেশে ল্যান্ডও করিয়েছিল। ঘটেছিল এমন যে 2011 সালের ডিসেম্বরে আমেরিকার এই গোপন ড্রোন ইরানের ওপর নজরদারি করছিল। সেই সময় এটি আফগানিস্তানে আমেরিকান বেস থেকে টেক অফ করেছিল এবং অবশ্যই সেটিকে সেখানেই ল্যান্ড করার কথা ছিল। ইরান ড্রোনের জিপিএসকে স্পুফিংয়ের মাধ্যমে এটি বিশ্বাস করায় সে আফগানিস্তানে নিজের বেজে অবতরণ করতে যাচ্ছে, যদিও সেটি ইরানের ভেতরেই ছিল। অর্থাৎ ড্রোনটি ভেবেছিল সে আফগানিস্তানের বেজে ল্যান্ড করছে, অথচ সে ইরানেই ল্যান্ড করে ফেলে। এই ঘটনা বিশ্বের জন্য একটি চোখ খুলে দেওয়ার মতো ঘটনা ছিল যে কিভাবে স্পুফিংকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। বন্ধুরা, এই জিপিএস স্পুফিং প্রমাণ করেছে যে ভবিষ্যতের যুদ্ধ এখন আর শুধু বারুদ দিয়ে নয়, বরং অদৃশ্য রেডিও ওয়েভ এবং ডেটা ম্যানিপুলেশন দিয়ে লড়া হবে। এবং সেই যুদ্ধে তারাই সফল হবে যারা প্রযুক্তি ব্যবহার তো করবেই, কিন্তু তার গোলাম হবে না কখনো। বন্ধুরা, আশা করি এই ভিডিও আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ লেগেছে। এরকম আরও ইনফরমেটিভ টপিকে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।